আমার প্রিয় মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা, সবাইকে বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সুদীপায়ন ভট্টাচার্য। আজকে আমাদের আলোচনার বিষয় দেখতে হলে আলো চাই। এটি তোমাদের পঞ্চম অধ্যায়ের পাঠ। এর আগে আমরা একটা ক্লাস এর উপরে করেছি। আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব লেন্স ও লেন্সের ক্ষমতা নিয়ে, মানুষের চোখের গঠন নিয়ে, চোখের বিভিন্ন ত্রুটি নিয়ে, এই ত্রুটি দূর করবার উপায় নিয়ে, এর সাথে একটু আলোচনা করব কিভাবে চোখের যত্ন নিতে হয় বা চোখকে ভালো রাখা যায় এটা নিয়ে। প্রথমে আসি লেন্স। লেন্স কি? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। একটু কঠিন লাগতে পারে, অনেক কঠিন কঠিন বাংলা শব্দ আছে এখানে। প্রথম বাংলা শব্দটা হচ্ছে গোলীয় পৃষ্ঠ। গোলীয় পৃষ্ঠ মানে কি? তুমি যদি কোনো লেন্স নাও, তাহলে ওর পিঠের উপরে হাত দিলে দেখবে পিঠটা সমতল নয়, পিঠটা একটু বাঁকানো, একটু গোলাকার। তো দুপাশেই বাঁকানো থাকবে, গোলাকার থাকবে। তুমি যদি তোমার চশমাটা হাতে নিয়ে দেখো, দেখবে চশমার কাঁচটা হালকা বাঁকানো থাকে। কোনো কোনো চশমা ভেতর দিকে বাঁকানো থাকে, কোনো কোনো চশমাটা বাইরের দিকে বাঁকানো থাকে। তো এই এরকম দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা যদি সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, এখন এটা কাঁচ হতে পারে বা তোমার প্লাস্টিক হতে পারে, যেটা স্বচ্ছ হবে, যার মধ্যে দিয়ে আলো যেতে পারবে এবং প্রতিসরণ হবে, সেই মাধ্যমকে বলা হয় লেন্স। তো অধিকাংশ লেন্স কাঁচের তৈরি হয়, তবে কোয়ার্টজ, প্লাস্টিক ইত্যাদি দ্বারাও লেন্স তৈরি করা হয়ে থাকে। তোমরা ক্যামেরাতে লেন্সের দেখা পাবে। আতশ কাঁচ যদি কারো বাসায় থাকে, দেখবে জ্যোতিষীরা হাত দেখে আতশ কাঁচ দিয়ে। এই আতশ কাঁচও হচ্ছে এক ধরনের উত্তল লেন্স। এরপর তোমরা তোমাদের চশমাগুলো দেখলে দেখবে কোনো চশমা দিয়ে ছোট জিনিসকে বড় দেখা যায়, আবার কোনো চশমা দিয়ে দেখলে একটু দেখবে যে বড় জিনিসকে একটু ছোট ছোট লাগে। তো এই রকম যে চশমাগুলো আছে, চশমার কাঁচগুলো আসলে লেন্স। তো আমরা লেন্সকে কিভাবে দেখাবো? দেখো, বাঁকানো মাধ্যম। এখানে দেখো, এই লেন্সটা দেখো বাইরের দিকে বাঁকানো, এই লেন্সটা বাইরের দিকে বাঁকানো, এই লেন্সটা বাইরের দিকে বাঁকানো, এক পাশটা সমতল। এই লেন্সটা বাইরের দিকে বাঁকানো, এই পাশটাও ভেতরের দিকে বাঁকানো। তো এই ধরনের লেন্সগুলোকে বলা হয় অভিসারী লেন্স। তার মধ্যে এই এ দিয়ে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা হচ্ছে উত্তল লেন্স বলা হয়, এটাকে বলা হয় উত্তল লেন্স। এরপর এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে উত্তল লেন্স এরকম হবে। দেখতে পাচ্ছ, এইখান দিয়ে যদি আলোক রশ্মি যায়, আলোক রশ্মি কি হচ্ছে? প্রতিসরিত হচ্ছে। এই যে আলোক রশ্মি যাচ্ছে, যদি লেন্সের কেন্দ্র বরাবর লম্বভাবে আলোক রশ্মি যায়, সে প্রতিসরিত হয় না। কিন্তু কেন্দ্র থেকে দূর দিয়ে যারা যাবে সবাই হচ্ছে প্রতিসরিত হবে। এই লেন্সটাতেও প্রতিসরিত হয়েছে। এখন উত্তল লেন্সের প্রতিসরণটা কীরকম হয়? দেখো, এই আলোক রশ্মিটা প্রতিসরিত হয়ে এদিকে বেঁকে গেছে, মাঝখানের আলোক রশ্মিটা সোজা গেছে, আর এই পাশে আলোক রশ্মিটা বেঁকে আবার প্রথম আলোক রশ্মির মতো এই দিক দিয়ে চলে গেছে। এর ফলে কি হয়েছে? এপাশে তিনটা আলোই সমান্তরাল রশ্মি ছিল, আর এখানে এসে কি হয়েছে? একটা বিন্দুতে মিলে গেছে। তো এই যে একটা বিন্দুতে আলোক রশ্মিগুলো মিলে যায়, এই মিলে যাওয়ার যে বিন্দু, তাকে বলা হয় ফোকাস পয়েন্ট। এটাকে বলা হয় ফোকাস পয়েন্ট। আর এই বরাবর যদি তুমি একটা পর্দা রাখো, এই পর্দাটাকে বলা হবে ফোকাল প্লেন। আর এই যে বরাবর মাঝখান বরাবর যে রশ্মিটি বাঁকেনি, যে রশ্মিটি প্রতিসরিত হয়নি, লম্বভাবে লেন্সের কেন্দ্র বরাবর পড়েছে, এই দাগটাকে বলা হয় অক্ষ বা এক্সিস। এখন দেখো, লেন্সের একদম মাঝামাঝি অঞ্চল থেকে বা লেন্স থেকে কিসের দূরত্ব? এই যে ফোকাস বিন্দুর দূরত্ব, লেন্স থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে চলো আমরা দেখে নিই অবতল লেন্স। এই লেন্সটা দেখো ভেতরের দিকে বাঁকানো, আবার এ পাশ থেকে ভেতরের দিকে বাঁকানো। তুমি যদি এই লেন্সটা হাতে নাও, তাহলে এই পাশে কিছু পানি রেখে দিতে পারবে, এই পাশেও কিছু পানি রেখে দিতে পারবে। দুই দিকেই বাটির মতো গর্ত থাকবে।
তো এই লেন্সটা কী টাইপের হয়? এই লেন্সটা দেখো, এইখানে একটা আলোকরশ্মি যাচ্ছিল, সে উপরের দিকে চলে গেছে। এই কেন্দ্র বরাবর যে আলোকরশ্মি যাচ্ছিল সে কোনো সমস্যা ছাড়াই একদম কোনো প্রতিসরণ না হয় সোজাসুজি চলে গেছে। আর এই পাশ দিয়ে যে আলোকরশ্মি যাচ্ছিল সেটা প্রতিসরিত হয়ে নিচের দিকে চলে গেছে। তার মানে প্রথম রশ্মি আর তৃতীয় আলোকরশ্মির দিকে তাকাও, তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। আগের চিত্রের সাথে তুলনা করলে দেখতে পাবে আগের চিত্রে রশ্মিগুলো এক বিন্দুতে মিলিত হয়েছে, কিন্তু এই চিত্রটাতে রশ্মিগুলো পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে। তো এই দূরে সরে যাওয়াটাকে ভালো বাংলায় বলে অপসৃত হওয়া বা অপসারিত হওয়া বা অপসৃত হওয়া, পরস্পর থেকে দূরে চলে যাওয়া। তো এখন দূরে চলে গেলে এটার ফোকাস বিন্দু কোথায়? এখন দেখো, যখন আলোকরশ্মি দূরে চলে যায় তখন যদি তুমি লেন্সের এই পাশটা থেকে লেন্সের দিকে তাকাও, তখন তোমার মনে হবে এই রশ্মিটা আসলে এই এই বিন্দু থেকে আসছে, আর তোমার মনে হবে এই রশ্মিটা এই বিন্দু থেকে আসছে। তো যদি তুমি লেন্সের এই পাশে তাকাও, এই পাশ থেকে তাকাও, বিপরীত পাশ থেকে যেদিক থেকে আলো আসছে তার উল্টা পাশ থেকে তুমি লেন্সের দিকে তাকাও, তাহলে তোমার মনে হবে আলোক রশ্মিগুলো সমান্তরাল, মানে অসীম দূরত্ব থেকে আসছে না। আলোক রশ্মিগুলো আসছে খুব কাছাকাছি একটা বিন্দু থেকে, মানে দূরের বিন্দুটাকে তোমার, এই আলোক রশ্মিগুলো কিন্তু অনেক দূর থেকে আসছে, বুঝে যাচ্ছে যে এটা সমান্তরাল, তার মানে অনেক দূর থেকে আসছে। কিন্তু তুমি এই পাশ থেকে তাকালে তোমার মনে হবে যে দূর থেকে আসছে না, তারা এই বিন্দুটা থেকে আসছে, এই কাছের একটা বিন্দু থেকে আসছে। তো এই যে বিন্দুটা, এই কাল্পনিক বিন্দুটাকেই বলা হবে অবতল দর্পণের ফোকাস বিন্দু। তো এইটা হচ্ছে অবতল লেন্স, এটা অবতল লেন্সের ফোকাস বিন্দু। তোমরা অক্ষ দেখতে পাচ্ছ। আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব কতখানি? অবতল লেন্সের এই যে অবতল লেন্সের কেন্দ্র হতে আমরা বলতে পারি ফোকাস বিন্দুর যে দূরত্ব, কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব, সেটাই হচ্ছে অবতল লেন্সের ফোকাস দূরত্ব। তো দেখতে পাচ্ছ, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হয় যেদিকে আলো যাচ্ছে সেই দিকে, আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব হয় যেদিক থেকে আলো আসছে সেদিকে। দুইটার ফোকাস দূরত্ব উল্টা পাশে। এটার ফোকাস দূরত্ব যে পাশে হবে, আলোর যেদিকে যাচ্ছে সেই দিকেই ফোকাস দূরত্ব হবে, ফোকাস বিন্দু হবে। আর এটার ফোকাস বিন্দু হবে আলো যেদিক থেকে আসছে সেই পাশে। আর এখানে আলোক রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হচ্ছে, কিন্তু এই ফোকাস বিন্দুতে আলোক রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হচ্ছে না। আমরা যদি এদিক থেকে তাকাই তাহলে আমাদের মনে হবে আলোক রশ্মিগুলো এখানে মিলিত হয়েছে। তাহলে এই যে মনে হওয়া, এটা অবাস্তব, আর এটা হচ্ছে বাস্তব। তো এরপরে চলো আমরা যাই উত্তল লেন্স এবং অবতল লেন্সের সংজ্ঞাতে। উত্তল লেন্স কাকে বলে আমরা এখন দেখে ফেলেছি। দুটি উত্তল গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ লেন্স হলো উত্তল লেন্স। এর অপর নাম কি? অভিসারী লেন্স। অভিসার মানে একত্রিত হওয়া। এই জন্য আলোক রশ্মিগুলো যেহেতু একত্রিত হয় তাই তার নাম হচ্ছে অভিসারী লেন্স। আরও একবার দেখে নেই, এটা হচ্ছে উত্তল লেন্স, এই পৃষ্ঠ উত্তল, পেট মোটা মানেই হচ্ছে উত্তল। তাহলে এই পাশেও উত্তল, বাম পাশে এবং ডান পাশেও উত্তল, তাহলে এটাকে বলা হবে উত্তল লেন্স। এবং এই পাশ থেকে যে আলোক রশ্মিগুলো আসছে সে আলোক রশ্মিগুলো সমান্তরাল ছিল আগে, পরে লেন্স লেন্সকে ক্রস করার পরে দেখা যাচ্ছে এটা বেঁকে গিয়েছে, মানে কি হয়েছে, এটা এটা দেখা যাচ্ছে যে অভিসারী হয়ে গেছে, এক বিন্দুতে মিলিত হয়েছে। তাই প্রতিসরিত হয়ে যখন অভিসার করে, মানে এক বিন্দুতে মিলিত হয়ে যায়, তখন এই এই লেন্সটাকে বলা হচ্ছে কি? অভিসারী লেন্স। তাহলে উত্তল লেন্স হচ্ছে অভিসারী, আর অবতল লেন্সকে বলা হবে অপসারী। আচ্ছা দেখি অবতল লেন্সের সংজ্ঞা কি। একই রকম সংজ্ঞা, দুটি অবতল গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ লেন্স হলো অবতল লেন্স, এর অপর নাম অপসারী লেন্স। দেখো, অবতল লেন্স এরকম, এই পাশেও পেট চিকন, এই পাশেও পেট চিকন। পেট চিকন মানেই হচ্ছে অবতল, এ পাশেও অবতল, এ পাশেও অবতল, এইখানে চিকন, কোণাগুলো মোটা। তাহলে এটা অবতল লেন্স, দুই পৃষ্ঠই অবতল, এ পৃষ্ঠটাও অবতল, এ পৃষ্ঠটাও অবতল। তো এখান দিয়ে যদি আলোক রশ্মি যেতে থাকে তাহলে পরস্পর থেকে তারা দূরে সরে যায়। যেহেতু পরস্পর থেকে দূরে সরে যায় বা অপসারণ হয় বা অপসৃত হয়, তাই এই লেন্সের নাম হচ্ছে অপসারী লেন্স। এরপর চলো ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব। ফোকাস বিন্দু ও ফোকাস দূরত্ব সম্পর্কে আগের চিত্রর সময় আমি কিছুটা ধারণা তোমাদের দিয়েছি।
তারপর আমরা একটু দেখে নেই তাকে কিভাবে সংজ্ঞায়িত করব। কোনো লেন্সের ভিতর দিয়ে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রতিসরিত হয়ে যে বিন্দুতে মিলিত হয় বা অপসৃত হলে তা যে বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ওই লেন্সের ফোকাস বিন্দু বলে। তো একটু দেখে নেই, এটা উত্তল লেন্স। উত্তল লেন্সের এই যে সমান্তরাল আলোকরশ্মিগুলো এটা হয়ে গেছে কি প্রতিসরিত হয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা বলছি কোনো লেন্সের ভেতর দিয়ে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরিত হয়ে যে বিন্দুতে মিলিত হয় তাকে ওই লেন্সের ফোকাস দূরত্ব বলে। এইটুকু অংশ হচ্ছে আমরা উত্তল লেন্সকে মাথায় রেখে লিখেছি। এবার অবতল লেন্সকে মাথায় রেখে কি লিখব? বা অপসৃত হলে, দেখো এই যে সমান্তরাল রশ্মিগুলো এরা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, প্রতিসরিত হওয়ার পর পরস্পর থেকে কি হচ্ছে দূরে সরে যাচ্ছে। তাহলে অপসৃত রশ্মিগুলো যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, আমরা যদি এই পাশে সোজা তাকাই, এই পাশে যে সোজা তাকাই, তাহলে উল্টা পাশ থেকে তাকাই, তাহলে আমাদের মনে হবে এই পয়েন্টটা থেকে আসছে। তাহলে যে পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ওই লেন্সের ফোকাস বিন্দু বলে। দেখো প্রথম অংশটা আমরা লিখেছি উত্তল লেন্সকে মাথায় রেখে, এবং বা দিয়ে বাকি অংশটুকু বা অপসৃত হলে তা যে বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ওই লেন্সের ফোকাস বিন্দু বলে। দ্বিতীয় অংশটুকু আমরা কাকে মাথায় রেখে লিখেছি? অবতল লেন্সকে মাথায় রেখে। তাহলে এভাবেই তোমরা ফোকাস বিন্দু এবং ফোকাস দূরত্বের ফোকাস বিন্দুর সংজ্ঞা দিতে পারো। আর ফোকাস দূরত্ব কাকে বলে? তাহলে লেন্স থেকে ফোকাস বিন্দুর দূরত্বকেই, লেন্সের কেন্দ্র হতে ফোকাস বিন্দুর দূরত্বকে কি বলা হবে? ফোকাস দূরত্ব। লেন্সের কেন্দ্র হতে ফোকাস বিন্দুর দূরত্বকেই বলা হবে ফোকাস দূরত্ব। তো উত্তল এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব সম্পর্কে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা মাথায় রাখবো, ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। কেন্দ্র হতে ফোকাস বিন্দুর যে দূরত্ব, এটা এফ দ্বারা প্রকাশ করা হয়। একে সবসময় তোমরা মিটারে প্রকাশ করে লিখবে। ফোকাস দূরত্বকে সবসময় মিটারে প্রকাশ করে লিখবে। এরপর উত্তল লেন্সের আলোক রশ্মিগুলো সত্যিকার অর্থেই মিলিত হয়, তাই এই ফোকাস দূরত্বকে ধনাত্মক ধরে নেওয়া হয়। তাহলে আমরা আগের চিত্রটা দেখি, এই চিত্রে দেখো সত্যি সত্যি এখানে মিলিত হয়েছে। তাই এই যে ফোকাস দূরত্ব, এই কেন্দ্র হতে এই দূরত্ব, ফোকাল লেন্থ বলা আছে, কেন্দ্র হতে এই যে ফোকাস বিন্দুর দূরত্ব, এই দূরত্বটাকে বলা হবে কি? এই দূরত্বটাকে বলা হবে হচ্ছে ধনাত্মক দূরত্ব। আর এইখানে দেখো ফোকাল লেন্থটা কি? উল্টা দিকে, আলো যেদিকে যাচ্ছে ফোকাল লেন্থটা হচ্ছে তার অপোজিটে। এই জন্যে এই ফোকাস পয়েন্টটাকে বলা হয়, এটা প্রকৃতপক্ষে এই বিন্দুগুলো মিলিত হয়নি, এটা আমরা মনে করছি যে মিলিত হয়েছে এখানে, তাই এটাকে নেগেটিভ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কি বলা হচ্ছে? ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। উত্তল লেন্সের আলোক রশ্মিগুলো সত্যিকার অর্থে মিলিত হয়, তাই এর ফোকাস দূরত্ব ধনাত্মক ধরে নেওয়া হয়। এক্ষেত্রে ফোকাস দূরত্ব এফ ইজ গ্রেটার দেন 0। অবতল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মিগুলো সত্যিকার অর্থে মিলিত হয় না, বরং যেদিকে আলো যাচ্ছে তার বিপরীত দিকে একটা বিন্দুতে মিলিত হয়েছে বলে মনে হয়। এ কারণে অবতল লেন্সের ফোকাস দূরত্বকে ঋণাত্মক ধরে নেওয়া হয়। তাহলে এক্ষেত্রে এফ ইজ লেস দেন 0। তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবে ফোকাস দূরত্ব যেটা, সেটা কিন্তু ঋণাত্মক হতে পারে। তো লেন্সের ক্ষমতা, কোন লেন্স কত কাছাকাছি অভিসারী করতে পারে বা অপসারী করতে পারে, সেইটাই হচ্ছে লেন্সের ক্ষমতা। কোন লেন্স কতটুকু বাঁকা এবং সে কত কাছাকাছি আলোক রশ্মিগুলোকে মেলাতে পারে, সেটাই হচ্ছে, যে যত কাছাকাছি মেলাতে পারবে তার ক্ষমতা তত বেশি। তাহলে ফোকাস দূরত্বের গুণাত্মক বিপরীত রাশিকে লেন্সের ক্ষমতা বলে। ফোকাস দূরত্বের গুণাত্মক বিপরীত রাশিকে কি বলা হয়? লেন্সের ক্ষমতা বলা হয়। ক্লিয়ার? তাহলে ফোকাস দূরত্ব যদি গুণাত্মক বিপরীত রাশি মানে কি? ফোকাস দূরত্ব যদি 5 হয় তাহলে বিপরীত রাশি হবে 1/5। ফোকাস দূরত্ব যদি 4 হয় তাহলে 1/4। ফোকাস দূরত্ব যদি -5 হয় তাহলে 1/-5। তাহলে 1 করলেই আমরা বিপরীত রাশি পাই। তাহলে ফোকাস দূরত্বের গুণাত্মক বিপরীত রাশিকে বলা হয় লেন্সের ক্ষমতা।
তো এই ক্ষমতা আমরা কীভাবে বের করতে পারি? যেমন একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি 2 মিটার হয়, তাহলে এর ক্ষমতা হবে 1/f। ক্ষমতা P দিয়ে প্রকাশ করা হয়। P = 1/f। 1/f হচ্ছে 1/2। 1/2 মানে 0.5 ডায়োপ্টার। এই যে D, এই D দ্বারা ডায়োপ্টার বোঝানো হয়েছে। ডায়োপ্টার হলো লেন্সের ক্ষমতার একক। ঠিক আছে? লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। ডায়োপ্টার, এক ডায়োপ্টার মানে হচ্ছে 1/মিটার। মানে মিটারকে ইনভার্স করলে পাওয়া যায় ডায়োপ্টার। মনে রাখতে হবে যে ডায়োপ্টার পেতে হলে ফোকাস দূরত্বকে মিটারে প্রকাশ করে নিতে হবে। এখানে ফোকাস দূরত্ব মিটারেই দেওয়া আছে, তাই আমরা সরাসরি ডায়োপ্টার পেয়ে গেছি। যদি দেখো সেন্টিমিটারে দেওয়া আছে, ইঞ্চিতে দেওয়া আছে, অন্য কোনো কিছুতে দেওয়া আছে, তাহলে তোমাকে এটা মিটারে প্রকাশ করে নিতে হবে। তারপরে তুমি লেন্সের ক্ষমতা বের করতে পারবে। যেমন একটা অবতল লেন্সের ফোকাস দূরত্ব -50 সেন্টিমিটার হলে, অবতল লেন্সের যদি ফোকাস দূরত্ব হয় -50 সেন্টিমিটার, তাহলে আমরা কি করব? আগে মিটার বের করে নেব এটাকে। -50 সেন্টিমিটার মানে -50/100 মিটার বা -0.5 মিটার। তাহলে ফোকাস দূরত্ব কি করলাম? আমরা মিটারে প্রকাশ করে নিলাম। এরপর কি করলাম? ক্ষমতা। ক্ষমতাটাকে কীভাবে বের করব? এই যে মিটারে প্রকাশ করেছি, এটাকে 1/, করব। তাহলে ক্ষমতা P = 1/0.5 ডায়োপ্টার বা P -2 ডায়োপ্টার। তাহলে এই যে প্রসেসটা, এটাই হচ্ছে অবতল লেন্সের ফোকাস দূরত্ব থেকে ক্ষমতা নির্ণয়। আবার যদি উল্টাভাবে তুমি চিন্তা করো যে তোমাকে যদি কোনো লেন্সের ক্ষমতা দেওয়া থাকে, তাহলে ফোকাস দূরত্ব কীভাবে বের করবা? এই একই রকম সিস্টেম, উল্টিয়ে দিবা, 1/, করে দিবা, তাহলেই ফোকাস দূরত্ব বেড়ে যাবে। ধরো এখানে দেওয়া আছে যে একটা লেন্সের ক্ষমতা হচ্ছে ধরো 0.5, তাহলে 0.5 দেওয়া থাকলে তার ফোকাস দূরত্ব কত? তাহলে বলবা ফোকাস দূরত্ব হচ্ছে 1/0.5। মানে জাস্ট উল্টে দিবা। এটাকে একবার উল্টানো হয়েছে, ওটা মানে পাওয়ার জন্য কি? ক্ষমতা পাওয়ার জন্য আমরা ফোকাস দূরত্বকে উল্টে দিয়েছি। তো এটাকে যদি সোজা করতে চাই, তাহলে আবার উল্টে দিতে হবে। এই আর কি, খুবই সিম্পল জিনিস। তো এরপর আসো মানুষের চোখের গঠন। মানুষের চোখের গঠন কি? কীরকম যে দেখতে পাচ্ছ, আমাদের চোখটা আসলে আমরা বাইরে থেকে যেমন দেখি, ভেতরে সেরকম না। এই পুরো একটা দেখো, একটা গোলাকার আছে। এই গোলাকার অংশটাকে বলা হয় অক্ষিগোলক। এই পুরো যে গোল, আমাদের চোখটা যদি খুলে বের করে নিয়ে মাঝে মাঝে কাটা যায়, তাহলে এরকম দেখা যাবে। তো পুরা যে অংশটা, এই গোল অংশটা, এটাকে বলা হয় অক্ষিগোলক বা আইবল। তো অক্ষিগোলকের পিছনে যে একটা পর্দা থাকে, এই পর্দাটার নাম হচ্ছে রেটিনা। এই পর্দাটা থাকে কালার সেন্সিটিভ, মানে আলোক সংবেদী, লাইট সেন্সিটিভ। হ্যাঁ, যে এই রেটিনার উপরে, এই পর্দার উপরে যখনই কোনো ছবি পড়বে, যখনই কোনো আলো এসে পড়বে, তখন সেই আলোটা মাথার ভেতরে আমরা বুঝতে পারবো। আমার ব্রেইনে চলে যাবে, এইখান দিয়ে লাইন দিয়ে, নার্ভ, স্নায়ু, এখানে স্নায়ু আছে, এই স্নায়ু দিয়ে আমাদের ব্রেইনের মধ্যে চলে যাবে, আমরা ওটা দেখতে পারবো। এখন এই যে অংশটা, এটাকে বলা হয় আইরিশ। আইরিশের কারণে আমাদের চোখের কালার বোঝা যায়। এটা কারো কারো কালো হয়, কারো কারো সাদা হয়, কারো কারো বাদামি হয়, এই কারো নীল হয়। এই বাদামি, কালো, নীল, এই জিনিসটা কালারের উপর নির্ভর করে তোমার চোখের কালার কি। তোমার চোখের কালার যদি বাদামি হয়, তাহলে তোমার আইরিশটা হচ্ছে বাদামি। হ্যাঁ, তো চোখের মনির ভিতরে দেখবে বাদামি রঙের, চারপাশ দিয়ে যে গোল একটা পেশির মতো থাকে। আইরিশ হচ্ছে এক ধরনের পেশি, এটা বিভিন্ন কালারের হয় বিভিন্ন মানুষের। তো এইখানে একটা সাদা স্বচ্ছ বস্তু আছে, গোলাকার, উত্তল, দেখো একটা উত্তল লেন্সের মতো দেখতে। এই উত্তল লেন্সটা থাকে আমাদের চোখের সামনে, এটাকে বলা হয় লেন্স। আর লেন্সের সামনে আইরিশগুলো চারপাশ দিয়ে ঘেরা থাকে, আর ছোট্ট একটা ফুটোর মতো থাকে, সেই ফুটোটাকে বলা হয় পিউপিল। এই ফুটো দিয়ে আলো এসে লেন্সের উপরে পড়ে। আর বাইরে দিয়ে যে দেখো একটা সাদা পর্দার মতো থাকে, এই পর্দাটাকে বলা হয় কর্নিয়া। এই কর্নিয়া কেন বলা হয়? দেখো, মানুষকে অনেক সময় আমরা বলি চোখ দিয়ে দেয়, মরণোত্তর চক্ষুদান। তখন হচ্ছে মানুষ কি করে? মানুষ এই কর্নিয়াটা দিয়ে দেয়। অনেক মানুষের কর্নিয়া ভালো না থাকার কারণে চোখ অন্ধ থাকে। আমরা যদি আমাদের মৃত্যুর পরে বলে যাই কোনো প্রতিষ্ঠানকে যে আমার মৃত্যুর পরে আমার চোখটা
চোখটা আমি অন্য কাউকে দিয়ে যেতে চাই, তাহলে ওই প্রতিষ্ঠান এসে কি করবে, এই তোমার এই কর্নিয়াটাকে, তোমার মৃত্যুর পরে এই তোমার কর্নিয়াটাকে নিয়ে যাবে, নিয়ে একজন অন্ধ মানুষের চোখে হয়তো এটা বসিয়ে দিবে। তখন সে ওই কর্নিয়াটা ফলে, কর্নিয়া ভালো কর্নিয়ার ফলে সে দেখতে পাবে। তাহলে এই হচ্ছে কর্নিয়ার কাজ। এটা হচ্ছে পিউপিল, এর মধ্যে দিয়ে আলো ঢুকে ঢুকে ও ধরো দুইটা আলোক রশ্মি ঢুকলো, এই লেন্সের মাধ্যমে সেটা কি হয়, লেন্সের মাধ্যমে সেটা প্রতিসরিত হয়ে এক বিন্দুতে মিলিত হয়। যদি এটা রেটিনার ওপরে মিলিত হয় তাহলে আমরা জিনিসটাকে দেখতে পাবো, ওই বিন্দুটাকে দেখতে পাবো। যদি রেটিনার উপর না মিলিত হয় তাহলে কিন্তু আমরা জিনিসটা দেখতে পাবো না। এই জন্যে আমাদের এই লেন্সটা, এই লেন্সটার একটা বৈশিষ্ট্য আছে। এই লেন্সটা দূরের জিনিস যখন দেখতে চাও তখন এই লেন্স এই দুই পাশে পেশি আছে, এই পেশিগুলো রিল্যাক্স হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, ঢিলা দেয় এরা। তখন কি হয়, লেন্সটা একটু বড় হয়ে যায়, মানে এই লেন্সটা বড় হয়ে যায়, এর বক্রতা কমে যায়। যখন লেন্সের বক্রতাটা কমে যায় তখন কি হবে, এই অনেক দূরের জিনিস আমরা দেখতে পাবো। আবার যখন আমরা কাছের জিনিস দেখতে পাই তখন এই পেশিটা লেন্সটাকে প্রেসার দেয়, প্রেসার দিলে এই লেন্সটা ছোট হয়ে যায়, ছোট হয়ে গেলে লেন্সের বক্রতাটা বেড়ে যায়, ফলে লেন্সের পাওয়ার কি হয়ে যায়, বেড়ে যায়। লেন্সের পাওয়ার বেড়ে গেলে আমরা কাছের জিনিসটা দেখতে পাই। তো মানুষ কত দূরের সর্বোচ্চ লেন্স দেখতে পারে, সবচেয়ে কাছে দেখতে পারে, এটা নিয়ে আমরা এর পরের স্লাইডে আলোচনা করব। তো আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে তোমরা একটা কাজ করতে পারো, যে ইউটিউবে এই মানুষের চোখ, হাউ হিউম্যান বিইং ক্যান সি অর হাউ আইস ফাংশন লিখে যদি সার্চ দাও তাহলে দেখবা যে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, ওইটা অ্যানিমেশন করে তোমাদের দেখিয়ে দেবে যে কিভাবে মানুষের চোখে এই ছবিগুলো আমরা দেখতে পাই আমাদের চোখের মধ্যে। এরপর মানুষের চোখের দূরবিন্দু এবং নিকট বিন্দু। তো মানুষ বিনা কষ্টে সর্বোচ্চ যত দূরের বস্তু দেখতে পায় তাকে মানুষের চোখের দূরবিন্দু, এবং বিনা কষ্টে সর্বনিম্ন যত দূরের বস্তু দেখতে পায় তাকে মানুষের চোখের নিম্নবিন্দু বলে। তুমি তোমার হাতটা তোমার চোখের খুব কাছাকাছি নিয়ে আসো, দেখবে তুমি তোমার হাতটা ঠিক মতো দেখতে পাচ্ছ না, বা তোমার চোখের উপর তুমি প্রেশার ফিল করবে। আবার একটু একটু দূরে নিয়ে যাও, এক জায়গায় গিয়ে দেখতে পাবে যে তুমি তোমার হাতটাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। আবার ওই পয়েন্ট থেকে একটু কাছাকাছি নিয়ে আসলে আবার দেখবে যে আবার অপরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে যে কাছাকাছি যে বিন্দুটা আছে তোমার, যেখানে হাতটা রাখলে তুমি পরিষ্কার দেখতে পাও, তার চেয়ে কাছে নিয়ে আসলে আর পরিষ্কার দেখা যায় না। তো সেই বিন্দুটাকে বলা হয় নিম্নবিন্দু। আর সর্বোচ্চ তুমি যত দূরের জিনিস দেখতে পাও সেটাই হচ্ছে তোমার চোখের দূরবিন্দু। এই দূরবিন্দু এবং নিম্নবিন্দুর মধ্যবর্তী যে অঞ্চলটা, সেই অঞ্চলটাই হচ্ছে আমাদের দৃষ্টিসীমা। তাহলে আমাদের সাধারণ স্বাভাবিক মানুষের দৃষ্টিসীমা কত? ত্রুটিহীন প্রাপ্তবয়স্ক চোখের নিম্নবিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। তার মানে তোমার চোখ যদি ভালো থাকে এবং তুমি যদি প্রাপ্তবয়স্ক মানুষ হও তাহলে আমরা ধরে নেব তোমার চোখের নিম্নবিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। কারো কারো ক্ষেত্রে একটু আধটু এদিক ওদিক হয়, কিন্তু সাধারণত এটা 25 সেন্টিমিটারের কাছাকাছি থাকে। এবং দূরবিন্দু হয় অসীম, তার মানে তুমি সর্বোচ্চ দূরে কত দূর দেখতে পাও, তুমি একদম অসীম পর্যন্ত দেখতে পাও। তুমি খেয়াল করে দেখো, রাতের আকাশের তারাগুলো আমরা দেখতে পাই, সূর্য দেখতে পাই, চাঁদ দেখতে পাই, কত লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে তারা, কিন্তু তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে কি বুঝতে পারছি, যে আমাদের চোখের কাছের বা নিকটতম 25 সেন্টিমিটারের যে কাছাকাছি কোনো জিনিস থাকলে আমরা দেখতে পাই না, মিনিমাম 25 সেন্টিমিটার দূরে নিতে হবে তাহলেই আমরা দেখতে পাবো। আর দূরবিন্দু সর্বোচ্চ আমরা কত দূরে দেখতে পারবো? সর্বোচ্চ হচ্ছে আমরা অসীম পর্যন্ত দেখতে পারবো। তার মানে যদি বলা হয় মানুষের দৃষ্টিসীমা কত দূর, তাহলে মানুষের দৃষ্টিসীমা হচ্ছে তার চোখের 25 সেন্টিমিটার দূর থেকে শুরু করে অসীম পর্যন্ত। তাহলে আমাদের দৃষ্টিসীমা হচ্ছে আমাদের চোখের 25 সেন্টিমিটার দূর থেকে শুরু করে অসীম পর্যন্ত। তাহলে দৃষ্টিসীমা, নিকট বিন্দু ও দূরবিন্দুর মধ্যবর্তী অঞ্চলকে দৃষ্টিসীমা বলে। তাহলে মানুষের দৃষ্টিসীমা হচ্ছে 25 সেন্টিমিটার নিকট বিন্দু, এবং দূরবিন্দু হচ্ছে অসীম। তাহলে 25 সেন্টিমিটার থেকে শুরু করে অসীম পর্যন্ত আমাদের দৃষ্টিসীমা। চোখের ত্রুটি, চোখের ত্রুটি নিয়ে আমরা আলোচনা করব। চোখের ত্রুটি কি? স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টিসীমা চোখের নিকট বিন্দু হতে অসীম পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে যে কোনো স্থানে কোনো একটা বস্তু থাকলে মানুষ সেটা দেখতে পায়।
এটা হলো মানুষের স্বাভাবিক দৃষ্টিশক্তি। কোনো কারণে এই সীমার মধ্যে মানুষের দেখতে কষ্ট হয় বা দেখতে না পায় বা যদি ঝাপসা দেখতে পায়, তবে সেই অবস্থাকে চোখের ত্রুটি বলে। কোনো কারণে যদি মানুষ এই দৃষ্টিসীমার মধ্যে রাখা কোনো বস্তু দেখতে না পায়, তাহলে সেই অবস্থাকে চোখের ত্রুটি বলে। তো আমরা এখানে ২ ধরনের ত্রুটি নিয়ে আলোচনা করব। এক হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। এটার ইংরেজি হচ্ছে মায়োপিয়া, অ অথবা আরেকটা নাম হচ্ছে শর্ট সাইটেডনেস। শর্ট সাইটেডনেস শর্ট সাইটেডনেস মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি। এই সমস্যা হলে কি হয়? এই সমস্যাটা মানুষ কাছের জিনিস ঠিকমতো দেখে, কিন্তু দূরের জিনিস ঠিকমতো দেখতে পায় না। তো তার মানে তার দূরবিন্দুটা অসীম থেকে অসীম পর্যন্ত হওয়ার কথা, কিন্তু অসীমে না থেকে তার দূরবিন্দুটা একটা জায়গা পর্যন্ত লিমিটেড হয়ে যায়। তখন হচ্ছে হ্রস্ব দৃষ্টির সৃষ্টি হয়। তো ধরো তুমি তোমার ইয়েতে বসে বেঞ্চে বসে তুমি বোর্ডের লেখাগুলো চশমা ছাড়া দেখতে পাও না। তার মানে তুমি বুঝতে হবে যে বোর্ডের লেখাগুলো যেহেতু দেখতে পাচ্ছ না, তাহলে তোমার চোখে হ্রস্ব দৃষ্টির সমস্যা আছে। আবার আরেকটা সমস্যা হচ্ছে দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি এর ইংরেজি হচ্ছে হাইপারমেট্রোপিয়া অর ফার সাইটেডনেস। ফার সাইটেডনেস। তাহলে হাইপারমেট্রোপিয়া অর ফার সাইটেডনেস কি? এটা দীর্ঘদৃষ্টি। এই সমস্যা হলে মানুষ দূরের জিনিস তার দেখতে কোনোই সমস্যা হয় না। অসীম পর্যন্ত সে পরিষ্কার দেখতে পায়। কিন্তু সে কাছাকাছি একটা বই রাখা হলে সে বইটা হয়তো সে পড়তে পারে না। তার মানে তার কি সমস্যা হয়? তার সমস্যা হচ্ছে মানুষের কাছাকাছি আ নিম্ন সীমা হচ্ছে ২৫ সেন্টিমিটার দূরে। কিন্তু মানুষের ২৫ দেখা যায় নিকট বিন্দুটা কোনো কারণে ২৫ সেন্টিমিটার থেকে দূরে সরে যায়। দেখা গেল ২৫ সেন্টিমিটার থেকে দূরে আ আ ৫০ সেন্টিমিটার হয়ে গেছে। তার দেখা গেল যে ২৫ সেন্টিমিটার দূরে বই রেখে সে পড়তে পারছে না, বা ৫০ সেন্টিমিটার দূরে রাখা একটা বই সে পড়তে পারছে না। এটা অস্বাভাবিক। তাহলে এইরকম সমস্যা হলে তাকে আমরা বলব দীর্ঘদৃষ্টি। যে মানুষ দূরের জিনিস ঠিকমতো দেখতে পাবে, কিন্তু কাছের জিনিস দেখতে সমস্যা হবে। তো আরেকটা সমস্যা আছে যে মানুষের উভয় রকমের সমস্যাই হয়। কাছের জিনিসও ঠিকমতো ভালো করে দেখে না, দূরের জিনিসও ঠিকমতো ভালো করে দেখে না। তো এইরকম সমস্যাও আছে, কিন্তু আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না। আমাদের আলোচনা আজকে হ্রস্ব দৃষ্টি এবং দীর্ঘদৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এবং এটাও আমরা যে খুব ডিটেইলে আলোচনা করব তাও না। কারণ তোমাদের বইতে খুব আ অল্প করে আলোচনা করা আছে। আমি ওইটার উপর দিয়ে আলোচনা করব। হ্যাঁ, যদি তোমরা ডিটেইলে জানতে চাও, তাহলে তোমরা ২ টা কাজ করতে পারো। এক হচ্ছে সায়েন্সের ফিজিক্স বইটা নিয়ে, মানে পদার্থবিজ্ঞান বইটা নিয়ে আলোর চ্যাপ্টারটা দেখতে পারো। আ সেখানে তোমরা দেখবে খুব ডিটেইলে দেওয়া আছে যে কিভাবে এটা করা যাবে। আবার তোমরা YouTube এ সার্চ দিয়ে দেখতে পারো। সেখানেও তোমরা অনেক রকম ভিডিও পাবে। আমি এই ভিডিওর নিচে কিছু লিংক দিয়ে দেব, যেখানে তোমরা এই সমস্যাগুলো দেখতে পাবে। সমস্যাগুলোর সমাধান দেখতে পাবে। এবার আসি হ্রস্ব দৃষ্টি। এটাকে আমরা ভালো করে দেখতে চাই। এটার সমস্যা কি? এটার লক্ষণ হচ্ছে এই ত্রুটির কারণে মানুষ কাছের বস্তু ঠিকমতো দেখতে পায় না, কিন্তু পায়, কিন্তু দূরের বস্তু ঠিকমতো দেখতে পায় না। তো বলছে কি হ্রস্ব দৃষ্টি মানে কাছের দৃষ্টি ঠিক আছে। তাহলে কাছাকাছি জিনিস ঠিক আছে, কিন্তু দূরের দৃষ্টি নষ্ট হয়ে গেছে। তখন বলা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। তো এখানে দেখো হ্রস্ব দৃষ্টিটা কেমন হয়? মানুষ মানুষের এই যে ও বিন্দুটা হচ্ছে মানুষের দূরবিন্দু। আসলে মানুষের দূরবিন্দুটা কোথায় হওয়ার কথা? অসীমে। কিন্তু অসীমের জিনিস মানুষটা দেখতে পাচ্ছে না। সে সর্বোচ্চ এই দূরত্বের জিনিসটা দেখতে পাচ্ছে। ও এই বিন্দুর এই বাম পাশে আসলে সে আর দেখতে পাচ্ছে না। তার মানে ধরো এটা ৫০ মিটার। ৫০ মিটারের বাইরে দূরে ৫০ মিটার থেকে দূরে কোনো কিছু থাকলে এই মানুষটা সেটা ঠিকমতো দেখতে পায় না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ৫০ মিটার থেকে দূরের কোনো বস্তু আসলে তার চোখের একটা এমন সমস্যা হয়েছে। চোখের সমস্যা হচ্ছে কি? অক্ষিগোলক বড় হয়ে যাওয়া বা চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া। কি হয়েছে? অক্ষিগোলক বড় হয়ে গেছে। মনে করো এই যে গোলাকার অংশটা এটা বড় হয়ে গেছে। এটা বড় হয়ে গেলে কি সমস্যা হবে? এটা বড় হয়ে গেলে তখন অসীম থেকে যে রশ্মিগুলো আসছে, সেই রশ্মিগুলো এসে রেটিনার উপরে না পড়ে, সেটা রেটিনা পৌঁছানোর আগেই
কোনো একটা বিন্দুতে মিলিত হয়ে যাবে। কিন্তু যদি ঠিকমতো রেটিনায় না পড়ে, এই ফোকাস বিন্দুটা যদি রেটিনার উপরে না আসে, তাহলে কিন্তু মানুষ ঠিকমতো দেখতে পাবে না। তাহলে কি হচ্ছে, এখানে অসীম থেকে কোনো রশ্মি আসছে, এটা রেটিনার উপর না সৃষ্টি হয়ে চোখের অভ্যন্তরে, অক্ষিগোলকের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে এটা ফোকাস বিন্দুটা সৃষ্টি হচ্ছে। এটা দুইটা কারণে হতে পারে। কি কারণে হতে পারে? এই যে অক্ষিগোলকটা যদি বড় হয়ে যায়, তখন অক্ষিগোলকটা বড় হয়ে গেলে ফোকাস বিন্দু এখানে ছিল, কিন্তু অক্ষিগোলকটা বড় হয়ে গেলে ডান পাশ দিয়ে এদিক দিয়ে চওড়া হয়ে যাবে, তো ফোকাস বিন্দু এখানেই থাকবে, সমস্যা হয়ে যাবে। আবার এরকম হতে পারে যে তার যে চোখের লেন্স, এই লেন্সের ক্ষমতা বেড়ে গেছে। লেন্সের ক্ষমতা বেড়ে গেলে সেটা কি হবে? সেটা দূরে ফোকাস পয়েন্ট তৈরি করার বদলে সেটা কাছাকাছি ফোকাস পয়েন্ট তৈরি করবে। তাহলে এই ক্ষমতা বেড়ে গেলে এই সমস্যার সৃষ্টি হয়। তো এখন তুমি এটার সমাধান কি করতে পারবে? চশমায় অবতল লেন্স ব্যবহার করলে এই সমস্যাটা মিটে যায়। তো যে কোনো অবতল লেন্স ব্যবহার করলে কিন্তু মেটে না। এটা পারফেক্ট মাপের, তোমার সমস্যা অনুযায়ী নির্দিষ্ট ক্ষমতাযুক্ত একটা অবতল লেন্স ব্যবহার করতে হয়। তো অবতল লেন্স কি করে দেখো, যখন অবতল লেন্স এখানে ফিট করা হয়, তখন যে আলোক রশ্মিগুলো অসীম থেকে আসছিল, যে আলোক রশ্মিগুলো এই যে অসীম থেকে আসছিল, তাদেরকে অবতল লেন্স কি করে, একটু দূরে পাঠিয়ে দেয়। বা একটু, এই যে ধরো ও বিন্দুর বাইরে একটা বিন্দু আছে, তার নিকট বিন্দু এইটা, তো তার সে এইখানে ও প্রাইম বিন্দুর বস্তুটা দেখতে চায়। এখন ও প্রাইম বিন্দুর বস্তুগুলো যখন এই সমান্তরাল রশ্মিগুলো আসছে, তখন সে কি করবে? তখন সে এটাকে একটু অপসারী করে দিবে। এটাকে অপসারী করে দিলে তখন এখানে যে কাছাকাছি ফোকাস বিন্দুটা গঠিত হয়েছিল, বা তার বদলে কি হবে, যদি রশ্মিগুলো এই একটু দূরে দূরে দিয়ে আসে, তখন দেখা যাবে যে এই ফোকাস বিন্দুটা দূরে সরে দূরে সরে যায়, এবং কি হয়, এই রেটিনার উপরে এই ফোকাস বিন্দুটা সৃষ্টি হয়, ফলে মানুষ একদম পারফেক্টলি দেখতে পায়। তো এভাবে চশমায় অবতল লেন্স ব্যবহার করে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি সমস্যা দূর করা যায়। তবে তোমাকে পারফেক্ট ক্ষমতার, একদম সঠিক ক্ষমতার অবতল লেন্স ব্যবহার করতে হবে। এরপরে দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টির সমস্যা দেখতে পাচ্ছ, এই যে চোখের লেন্স, এটা লেন্স, এটা রেটিনা। দীর্ঘ দৃষ্টিতে কি হয়, মানুষের নিকট বিন্দু, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে আলোক রশ্মি আসলো, এসে এখন দেখো প্রতিসরিত হয়েছে লেন্সে, প্রতিসরিত হয়ে মেলার কথা রেটিনায়, কিন্তু রেটিনায় মিলিত হতে পারছে না, কারণ তার ফোকাস বিন্দুটা দূরে সরে গেছে। ফোকাস বিন্দুটা দূরে সরে গেলে তখন এই সমস্যাটা হয়। তো ফোকাস বিন্দুটা দূরে সরে গেলে কি সমস্যা হয়? কাছের জিনিস মানুষ দেখতে পায় না। তাহলে দীর্ঘদৃষ্টির সমস্যা কি? এই ত্রুটির কারণে মানুষ দূরের বস্তু ঠিকমতো দেখতে পায়, কিন্তু কাছের বস্তু ঠিকমতো দেখতে পায় না। তো এখন মানুষ যদি কাছের বস্তু না দেখতে পায়, তাহলে এটাকে এটার মানে হচ্ছে খুব সাধারণ, এটা 25 সেন্টিমিটার দূরত্বে দেখার কথা, ফোকাস বিন্দুটা থাকার কথা, কিন্তু 25 সেন্টিমিটার দূরে না থেকে সেটা আরও দূরে, মোর দেন 25 সেন্টিমিটার আরও দূরে চলে গেছে, নিকট বিন্দুটা দূরে চলে গেছে। তখন নিকট বিন্দুটা কাছে আনার জন্য কি করা যেতে পারে? ধরো এইখানে আমরা একটা উত্তল লেন্স ফিট করে দিলাম। এখন উত্তল লেন্স ফিট করে দিলে, উত্তল লেন্স এই দূরের জিনিসটাকে, যেটা হচ্ছে তার নিকট বিন্দু, ফোকাস দূরত্বটা যে দূরে সরে গেছে, এই ফোকাস দূরত্বটা এই উত্তল লেন্স এই আলোক রশ্মিগুলোকে একটু চাপিয়ে দিবে, কাছাকাছি অভিসারী করে দিবে। তো অভিসারী করার পর দেখা যাবে যে যেটা দূরে মিলিত হচ্ছিল, সেটা এত দূরে না মিলিত হয়ে রেটিনার উপরে এই ফোকাস বিন্দুটা পড়ে যাবে। যে আলোক রশ্মিগুলো দূরে না মিলিত হয়ে রেটিনার উপরে মিলবে। এখন এই রেটিনার উপরে মেলানোর জন্য তোমাকে পারফেক্ট সাইজের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার একদম পারফেক্ট মাপের, তোমার একটা পারফেক্ট ক্ষমতা বিশিষ্ট একটা তোমাকে লেন্স দেবে। সেই লেন্সটা ব্যবহার করলে তুমি দেখতে পাবে যে তুমি দেখতে পাচ্ছ ঠিকমতো পরিষ্কার, কারণ ওই লেন্সটা তোমার যে নিকট বিন্দুটা, সেটাকে কি করছে, নিকট বিন্দুটা ঠিক পজিশনে এনে দিচ্ছে। কিভাবে আনছে? নিকট ওই যে যে বস্তুটা তুমি দেখার টার্গেট করছো, যে দেখার চেষ্টা করছো, সেই বস্তুটা
আহ, সেই বস্তুটা কি হচ্ছে, যে বস্তুটাকে তুমি দেখার চেষ্টা করছো সেই বস্তুটা তোমার কাছে একটু কাছে মনে হবে, তখন তুমি আহ, দেখতে পাবে আর তখন ওই বস্তুটা চেপে যাবে এবং এই আলোকরশ্মিগুলো একটু অভিসারী হয়ে যাবে, অভিসারী হলে তোমার এখানে ঠিক মতো রেটিনায় এসে তোমার এই ইমেজটা তৈরি করবে, এর ফলে তুমি এটা দেখতে পাবে। তো অক্ষিগোলক ছোট হয়ে যাওয়া বা চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে এই সমস্যা হয়। তাহলে এই সমস্যাটা কিভাবে হতে পারে দেখো, আহ, হয়তো এই লোকের অক্ষিগোলক বড় ছিল, এই ঠিক এই দিক দিয়ে যাইতো, কিন্তু কোনো কারণে অক্ষিগোলকটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেলে কি হবে, এই যে ফোকাস বিন্দুটা বাইরে চলে যাবে, তখন আর আলোক রশ্মিগুলো রেটিনার উপরে মিলিত হতে পারবে না, এর কারণে আমরা এটা দেখতে পাবো না। অথবা চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে যাওয়া, অভিসারী ক্ষমতা যদি কমে যায় তখন এই কাছাকাছি না গঠিত হয়ে আলোক রশ্মিগুলো দূরে গিয়ে মিলিত হবে, যখন এই দূরে গিয়ে মিলিত হবে তার মানে বুঝতে পারবো যে লেন্সের ক্ষমতা কমে গেছে। তাহলে তখন তখন হচ্ছে আমাদের এই দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি সমস্যা তৈরি হবে। তো এটার প্রতিকার কি? প্রতিকার আমরা জেনে ফেলেছি, চশমায় উত্তল লেন্স ব্যবহার করা। উত্তল লেন্স ব্যবহার করলেই হবে না, এটা সঠিক আহ, ক্ষমতাযুক্ত উত্তল লেন্স ব্যবহার করতে হবে, তাহলে এটার প্রতিকার হবে। তো এরপর চলো আমরা যাই চোখের যত্ন আমরা কিভাবে করব। এই ত্রুটিগুলো থেকে আমরা যদি দূরে থাকতে চাই তাহলে আমাদের চোখের যত্ন করতে হবে। চোখের যত্ন করার জন্য আমাদের ভিটামিন এ, সি, ই, ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় জানো তোমরা অনেকেই, এবং ভিটামিন সি এবং ই এবং ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক এগুলো সবগুলো চোখের জন্য খুবই আহ, জরুরি উপাদান। এগুলো বিশিষ্ট খাবার, যেমন ব্রোকলি, গাজর, সবুজ শাকসবজি, এই ধরনের খাবার যদি আমরা খাই তাহলে সাধারণত এই উপাদানগুলো আমরা পাই। তারপর হচ্ছে পরিমাণ মতো ঘুমানো। আমরা যদি পরিমাণ মতো না ঘুমাই তাহলে কিন্তু আমার চোখের সমস্যা দেখা দিতে পারে, কারণ আমরা যতক্ষণ জেগে থাকি ততক্ষণ দেখতে থাকি, দেখতে দেখতে আলোর ব্যবহার করতে করতে চোখ একসময় ক্লান্ত হয়ে যায়। তো এই ক্লান্তি যখন আসে তখন আমাদের ঘুমানো উচিত। যদি আমরা না ঘুমাই তাহলে আমাদের চোখের সমস্যা হতে পারে। এছাড়া আমাদের নার্ভ বা স্নায়ুগুলোও কিন্তু দর্শনের জন্য দায়ী, আমাদের চোখটাই কিন্তু শুধু দেখার জন্য দায়ী না। এই চোখের ভেতর দিয়ে শুধুমাত্র আলো পৌঁছাবে রেটিনায়, রেটিনার মধ্যে যে ছবিটা তৈরি হবে সেটা কিন্তু আমাদের ব্রেইনে যাবে, ব্রেইনে গিয়ে সেটা প্রসেস হবে। তো আমরা যদি আমাদের ব্রেইনের ক্লান্তি বা চোখের ক্লান্তিগুলো আমরা যদি ইগনোর করে যাই, আমরা যদি এগুলো পাত্তা না দিই বা ঘুমানোর দরকার কিন্তু ঘুমাচ্ছি না, জোর করে জেগে আছি, তাহলে আমাদের চোখের সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে। তাই আমাদের পরিমাণ মতো ঘুমাতে হবে। ধূমপান করলে চোখের ক্ষতি হয়। তো যারা ধূমপান করে গবেষণায় দেখা গেছে তাদের বেশিরভাগেরই চোখের সমস্যা দেখা দেয়। তো আমাদের চোখ ভালো রাখতে আমাদের কি করতে হবে, ধূমপান হতে বিরত থাকতে হবে। প্রয়োজন মতো চশমা, সেফটি গ্লাস এবং সানগ্লাস ব্যবহার করা। চশমা, যদি তোমার চোখে কোনো ত্রুটি হয়, ডাক্তার দেখানোর পরে ডাক্তার তোমাকে একটা চশমা দিল, তুমি চশমাটা পরো না, তাহলে তোমার চোখের ক্ষতি আরও বেড়ে যাবে, চোখের সমস্যা আরও প্রকট হবে। তুমি যদি চশমাটা ব্যবহার করো তোমার চোখটা রিল্যাক্স থাকবে, ফলে তুমি ভালো মতো দেখতে পাবে। সেফটি গ্লাস, অনেকেই দেখবে যে ওয়েল্ডিংয়ের কাজ করে যেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ ছুটে আসে, অথবা ল্যাবরেটরিতে কাজ করে যেখানে রাসায়নিক পদার্থ আহ, ছিটে ছিটে পড়তে পারে। তো তোমার চোখকে এই রাসায়নিক পদার্থ বা অত্যাধিক আলো এ ধরনের বা আগুনের স্ফুলিঙ্গ আহ, এসব জায়গা থেকে তোমার যদি ভালো রাখতে হয় বা নিরাপদ রাখতে হয় তাহলে নিরাপত্তা চশমা অথবা সেফটি গ্লাস এটা পড়তে হবে। এরপর হচ্ছে সানগ্লাস। তোমরা জানো রৌদ্রে অতি বেগুনি রশ্মি, আমরা বাইরে বেরোলে রৌদ্রে যখন বেড়াই তখন হচ্ছে অতি বেগুনি রশ্মি থাকে এবং ধুলাবালিও থাকে প্রচুর পরিমাণ বাতাসে। তো এই ধুলাবালি এবং আমাদের যদি রোদ্দুর এই অতি বেগুনি রশ্মি এগুলো থেকে দূরে থাকার জন্য, এগুলো থেকে চোখকে নিরাপদ রাখার জন্য আমরা সানগ্লাস ব্যবহার করতে পারি। চোখের ক্লান্তি বুঝে আমরা যখন দেখব যে চোখ ক্লান্ত হয়ে গেছে, তখন আমরা যদি না মানে যে কাজটা করতে করতে চোখ ক্লান্ত হয়ে গেছে সেই কাজটা থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। অনেকে অনেক প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়, তোমাদের অনেকে বাসায় প্রচুর পড়ো,
তো পড়তে পড়তে যখন তোমার চোখটা হয়তো ব্যথা করছে বা চোখের উপরে তুমি একটু প্রেশার ফিল করবে, তখন কিছুক্ষণের জন্য 15 মিনিটের জন্য তুমি পড়াটা বন্ধ করে একটু দূরে তাকাও, একটু আকাশ দেখো, একটু সবুজ গাছপালা দেখো, বা ছাদে যাও। এটা করলে তোমার চোখের ক্লান্তিটা দূর হবে, এবং এই চোখের ক্লান্তিটা বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। চোখের ক্লান্তি বুঝে তোমাকে বিশ্রাম নিতে হবে। অনেকে ঘন্টার পর ঘন্টা টিভির সামনে তাকিয়ে থাকো, কম্পিউটারে গেম খেলতে থাকো, অথবা কোনো কাজ করতে থাকো। তো এইরকম আলোর দিকে তাকিয়ে থাকলেও চোখ ক্লান্ত হয়ে পড়ে ধীরে ধীরে। তো এই ক্লান্ত যখন হয়ে যাবে, তখন তোমার চোখটাকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করা উচিত। অধিক সময় কম্পিউটার বা টেলিভিশন ইত্যাদি না দেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কম্পিউটার বা টেলিভিশন প্রত্যেকে ডিরেক্টলি আমাদের চোখের মধ্যে বিভিন্ন রকমের রঙের তীব্র আলো আমাদের চোখের মধ্যে প্রবেশ করে যখন আমরা কম্পিউটার দেখি বা টেলিভিশন দেখি, কম্পিউটার মনিটর বা টেলিভিশনের দিকে দেখি। তো এর অধিক সময় ধরে যখন এই আলো আমাদের চোখের মধ্যে যায়, তখন আর বারবার এইটা কিন্তু সিন চেঞ্জ করতে থাকে। তখন আমাদের কি হবে, চোখের মধ্যে একটা যন্ত্রণা তৈরি হবে, একটা তাড়াতাড়ি আমাদের চোখের স্নায়ুকোষগুলো ধ্বংস হয়ে যাবে। এই কারণে আমাদের অধিক সময় ধরে কম্পিউটার বা টেলিভিশন এগুলো না দেখলে আমাদের চোখ ভালো থাকবে। আমাদের কম্পিউটার বা টেলিভিশন দেখবো না তা না, অবশ্যই আমাদের এগুলোর সঙ্গে আমাদের জীবন জড়িত হয়ে গেছে, আমরা এগুলো দেখব, কিন্তু এগুলোকে আমরা অধিক সময় ধরে ব্যবহার করব না। যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই ব্যবহার করব। স্বল্প আলো বা অধিক আলোতে বই না পড়া। তুমি যদি দেখো তোমার রুমে আলো কম, তাহলে সেই আলোতে বই পড়া যাবে না। তোমার চোখে যখন এটা পারফেক্ট লাগবে, না আমি দেখতে পাচ্ছি ঠিক মতো, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তখন তুমি সেই আলোতে বই পড়বে। আবার রুমে অতিরিক্ত আলো ব্যবহার করবে না। তোমার যেখানে প্রচুর পরিমাণে আলো, খুবই ব্রাইটনেস, সেটাও কিন্তু চোখের জন্য ক্ষতিকর। তো স্বল্প আলো বা অধিক আলোতে তোমরা বই পড়বে না, বা সূক্ষ্ম কোনো কাজও করবে না, যেটার জন্য চোখের উপর প্রেশার পড়তে পারে। তো এই হচ্ছে চোখের যত্ন। তাহলে তোমাদের অনুশীলনের জন্য প্রশ্ন, রফিক প্রতিদিন দীর্ঘ সময় ধরে কম্পিউটার গেমস খেলে, তার মাঝে মাঝেই চোখে ব্যথা করে, এ নিয়ে ডাক্তারের কাছে গেলে রফিকের জন্য তিনি একটি -0.5D ক্ষমতার চশমার ব্যবস্থাপত্র দিলেন। ক, লেন্স কি? তোমাদের লেন্সের ডেফিনেশন এই ভিডিওর মধ্যেই দেওয়া হয়েছে। মানুষের স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাখ্যা করো। রফিকের চশমার লেন্সটি কোন ধরনের? এর ফোকাস দূরত্ব নির্ণয় করো। এবং রফিক কি তার চোখের ব্যাপারে সচেতন? চোখের যত্নে তার করণীয় কাজগুলো ব্যাখ্যা করো। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা ধৈর্য সহকারে এই সমস্ত ক্লাস করেছ। আশা করি খাতা কলম নিয়ে বসেছিলে, তোমরা নোট করে নাও, এবং তোমাদের বইটা পড়ো। বইয়ের সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু কখনোই একটা ক্লাসে স্যার শুধু কথা বলে দিতে পারে না। বইয়ের মধ্যে আরও অনেক রকম ইনফরমেশন আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং সবাই বই পড়ো, বাসায় থাকো, নিজের শরীরের যত্ন নাও, এবং পড়াশোনায় অবহেলা না করে এই সময়টাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে অনেক বড় হও, অনেক প্রজ্ঞাবান মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি।